আসন্ন পঞ্চায়েতের প্রিপারেশন আশা করি তোমরা সবাই শুরু করে দিয়েছো, এবং আমার মনে হয় না কোনো স্টুডেন্টস যারা সিরিয়াস স্টুডেন্টস তারা এখনো বাকি রেখেছে এই প্রিপারেশন শুরু করতে। বিকজ নোটিফিকেশনের ওয়েট তারাই করবে যারা শুধু শুধু ফর্ম ফিল আপের সময় নিজেদের ফর্ম ফিল আপ করে ওই 2 মাস একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে পাস করার চেষ্টা করবে। কিন্তু বলে রাখা ভালো, যারা এখনো পর্যন্ত যারা সাকসেসফুল হয়েছে তারা না এই শর্টকাট টেকনিক ইউজ করেছে আর না তারা এভাবে পাস করেছে। পাস করতে হয় সিলেবাস বুঝে, পাস করতে হয় কোন পরীক্ষা থেকে, মানে একটা পরীক্ষার কোন জায়গা থেকে প্রশ্ন আসছে সেটা বুঝে, সেখান থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করে নিজের দুর্বলতাকে ধরে, এবং মক টেস্ট, রিভিশন, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে একটা ঘরানার মধ্য দিয়ে যাওয়া, সেটাই হচ্ছে কিনা একটা প্রেপারেশন। তো এই প্রেপারেশন শুরু তো অনেকেই করবে, এবং লক্ষ লক্ষ স্টুডেন্ট শুধুমাত্র চেয়ে আছে কবে নোটিফিকেশনটা আসবে, আর অনেক স্টুডেন্টস অলরেডি শুরু করে দিয়েছে। তো যারা শুরু করেছে তাদের জন্যই না হয় আজকের ভিডিওটা। কিন্তু এই শুরু করার পরেও যে হঠাৎ করে হয়তো কোনোদিন সেই দিনটা না আসুক, তবু আমি বলতে বাধ্য হচ্ছি যে কেউ তো কেউ ব্যর্থ হবেই। ধরো আজকে ধরো 10,000-এর সিট থাকে, যদি 1 লক্ষ পরীক্ষা দেয় মিনিমাম 5 লক্ষ 6 লক্ষ ফর্ম ফিল আপ হবে, তা সেখানে কেউ তো কেউ ব্যর্থ হচ্ছেই। তাহলে এবার তোমরা বলবে যে এতগুলো স্টুডেন্ট ব্যর্থ হলো তারা পড়াশোনা করেনি, তা তো নয়। ধরো 80% স্টুডেন্ট পড়াশোনা করেনি, কিন্তু 20% স্টুডেন্ট তো পড়াশোনা করে গেছিল যারা সাকসেসফুল নয় তাদের মধ্যে। তাহলে এই 20% স্টুডেন্টস কেন সাকসেসফুল হয় না? তাদের কি ডেডিকেশন থাকে না? তারা কি ঠিকঠাক পড়াশোনা করে না? তাদের কি পড়াশোনার মতিগতি নেই? তাদের কি বুদ্ধি নেই? এই সব প্রশ্নগুলো দেখবে তোমাদের মাথায় ঘুরবে, এবং কোথাও গিয়ে সবাই তাদেরকে ইগনোর করতে শুরু করবে। ও পাস করে নেবো, বোঝার দরকার নেই। তো আজ থেকে যদি তুমি সেই জায়গাটাকে না পেতে চাও, সেই জায়গায় না যেতে চাও, যে 10% সিলেকশন হয় সেই 10%-এর মধ্যে তুমি যদি থাকতে চাও, তাহলে তোমাকে এই 5টা রুলস ফলো করতে হবে। সেই 5টা রুলস কি না, এই রুলসের মধ্যে কোনটা কি করব আর কোনটা বর্জন করব, সেই সবকিছুই কিন্তু আমি তোমাদের কাছে বলতে চলেছি। ভিডিওটা গল্পের মতো শোনো, শুধুমাত্র নিজের স্টাডিতে এটাকে ইমপ্লিমেন্ট করো, দেখো জীবন চেঞ্জ হয়ে যাবে। তো চলো, প্রথম যে জায়গাটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে যে এই যে 5টা টিপসের কথা বলেছি, এই 5টা টিপসের কথাই তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। ঠিক আছে? তো প্রথম যে জায়গাটা সেটা কিন্তু খুব ভালো করে বুঝে নেবে। সেটা হচ্ছে 90% স্টুডেন্ট ট্র্যাপে ফাঁসে। ঠিক আছে? রেজাল্ট বেরোনোর পর 10% শুধুমাত্র সাকসেসফুল হয়। ট্রাপ বলতে কি না, সেই ট্রাপ যেখানে মনে হয় যেন আমি পড়াশোনা করছি, আমার দিক থেকেও আমি অনেস্ট থাকি, কিন্তু কোথাও গিয়ে আমার ফোকাসটা সরে যায়, কোথাও গিয়ে আমার ফোকাসটা ঠিক থাকে না, কোথাও গিয়ে আমি পরীক্ষা থেকে বেরিয়ে যাই। সেই জায়গাটা নিয়েই কথা বলবো আজকে তোমাদের সাথে। তো প্রথম দেখো, এই যে ফোকাসটা 90% ট্র্যাপ বনাম 10% ট্রাম্প, মানে জিত। ঠিক আছে? এই যে আমাদের ফোকাসটা, সেটা বইয়ের প্রতিটা পৃষ্ঠা মুখস্থ করা, এই জায়গাটাই হচ্ছে সব থেকে খারাপ একটা আমাদের গুণ। সেটা কি না, আমরা মুখস্থ করে বের করে দেবো। দেখো জিকে এখন যে লেভেলের ভাস্ট হয়েছে, ইংলিশ এখন যে লেভেলে ভাস্ট জায়গায় আসছে, সেক্ষেত্রে তুমি মুখস্থ করে কিছু করতে পারবে না। বেশি নম্বর তোলার জন্য হচ্ছে হাই ওয়েটেজ টপিককে চিহ্নিত করো। হাই ওয়েটেজ টপিক বলতে ধরো একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিলে তুমি, সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে ধরো একটা যে কোনো তুমি সাবজেক্টকে চুজ করলে, আমি ধরো আমার সাবজেক্টের কথাই বলছি, ইংরাজি তুমি চুজ করলে, সেখানে দেখো সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন কোন জায়গা থেকে এসছে। ধরো আমি যদি আগেরটা ট্যালি করি তাহলে দেখা যাচ্ছে যে ভার্ব থেকে এসছে, নাউন থেকে এসছে, প্রেপজিশন থেকে এসছে, এবং টেন্স থেকে এসছে। এই 4টে জায়গা থেকে বিশাল এসছে। তাহলে তোমাকে এই 4টে জায়গাকে আগে ভালো করে তৈরি করতে হবে, এবং যে কোনো টাইপের প্রশ্নের জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। এইটাকে বলা হয় কি না, তোমার যে বেশি নম্বর তোলা হাই ওয়েটেজ টপিক। হাই ওয়েটেজ টপিক হচ্ছে যেটা যেখান থেকে তুমি সর্বোচ্চ নাম্বারটাকে তুলতে পারবে। এবার দেখো, যেটা আমরা কেউ করি না, পূর্বের প্রশ্ন, বিগত বছরের প্রশ্নকে আমরা এড়িয়ে যাই। কেন এড়িয়ে যাই? ভাবি যে আর আসবে না। আরে খ্যাপা, বিগত বছরের প্রশ্ন যেখান থেকে এসছে তার চারপাশের প্রশ্নটা আমাদেরকে করে নিতে হয়। ধরো আমাকে কেউ জিজ্ঞেস করলো যে দিন ইলাহি কে প্রবর্তন করেছেন, না আকবর, তার মানে তুমি বুঝে গেলে আকবর মানে মুঘল যুগ, মুঘল যুগ থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে এই যে কোনো জিনিসগুলো, ইলতুৎমিশ, বলবন,
তারপর তোমার মুঘল যুগে যে জিনিসগুলো সেগুলো তুমি ভালো করে করে নিলে, এবং সেই আবার একটা প্রশ্ন দেখলে যেখানে তুমি দেখছো যে কোন একটা আর্টিকেল নিয়ে প্রশ্ন দিয়েছে কনস্টিটিউশনে, তো আর্টিকেলের জায়গাটাকে তুমি ভালো করে দেখছো। অর্থাৎ তোমাকে কিন্তু অ্যাটলিস্ট যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কিন্তু ছোট করতে হবে। অত বড় তোমার ব্রেনে নেওয়াটা নিতে গেলে 2 বছর সময় লেগে যাবে, আর তুমি নিশ্চয়ই 2 বছর সময় পাবে না এই পরীক্ষার প্রিপারেশনের জন্য। যে যতই বলুক যে নোটিফিকেশন নাই পরীক্ষা হবে না, নোটিফিকেশন নেই পরীক্ষা হবে না, যেদিন নোটিফিকেশন আসবে তারপরে যেদিন পরীক্ষা হবে শুধু দেখবে সময়টা একটা ক্ষণ মাত্র, কখন যে বেরিয়ে যাবে, কখন যে পরীক্ষা দিতে চলে যাবে কিছু বুঝতেই পারবে না। ঠিক আছে, এবার এমসিকিউ, এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি তোমাকে শেখায় না, এই যে আমি পরীক্ষাটা দিচ্ছি সেটা কঠিন না মডারেট না ইজি, এইটা তোমাকে শেখায়। অর্থাৎ তোমার প্রিপারেশনটা কিরকম হবে সেই গতিটা কিন্তু তোমার তৈরি করে কে না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবার দেখো 3 নম্বরে টেস্টিং বা মূল্যায়ন, শুধু থিওরি নয় টেস্ট দিতে হবে। অর্থাৎ আমাদের যে স্বভাবটা এখনো পর্যন্ত 80% স্টুডেন্টের মধ্যে আছে সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র থিওরি পড়ি, এই স্যার 100টা রুলস দিয়েছে, ওই স্যার 200টা রুলস দিয়েছে, কিচ্ছু হবে না ওগুলো করে। ওর থেকে তুমি বেশি প্র্যাকটিস করলে সব থেকে তোমার বেশি উন্নতি হবে। অর্থাৎ যে চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টার থেকে যেন কোশ্চেন আনসার ভালো করে করতে পারি। আরও যদি তোমরা স্মার্ট ওয়েতে করতে চাও সেটা হচ্ছে যে চ্যাপ্টারটা পড়ছো সেখান থেকে দেখো কিরকম টাইপের প্রশ্ন এসছে, ওই রকম প্রশ্নগুলোকে বেশি বেশি করে যাও, তাহলে তোমাদের স্ট্র্যাটেজিটা আরো স্মার্ট হবে। কথাটা বুঝতে পারছো কিনা ভালো করে বোঝো। এটা শুধুমাত্র কোনো ভিডিও নয় ভিডিও আনার জন্য, এটার মধ্যে যথেষ্ট লেবার আছে, যথেষ্ট তথ্য নিয়ে আসা হয়েছে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স দিয়ে এটাকে পড়ানো হচ্ছে তোমাদেরকে। আমার কথাটা বুঝতে পারলে? মনে করো তুমি প্র্যাকটিস করছো, তো প্র্যাকটিস করার মধ্যে দেখো যে চ্যাপ্টার থেকে সবথেকে বেশি প্রশ্ন এসছে সেই চ্যাপ্টারের সব রকম প্রশ্ন করার চেষ্টা করো, এবং যেরকম টাইপের প্রশ্ন আসছে সেই রকম টাইপের প্রশ্ন যেন একটাও মিস না করো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কখনো তোমাকে কোশ্চেন কমন দেয় না, কনসেপ্ট কমন দেয় খ্যাপা। এটা তোমাকে বুঝতে হবে যে যে কনসেপ্টের উপর প্রশ্নটা এসছে সেই কনসেপ্ট তোমার রিপিট হবেই হবে। এবার বোঝা গেল? বেশ, এবার মক টেস্ট এবং রিভিশন এইটা কিন্তু তোমাকে ধারাবাহিক একটা জায়গায় তৈরি করতে হবে। দেখো ছুটির দিনে একটানা ম্যারাথন পড়াশোনা, আজকে আমার রবিবার, আজকে আমার শনিবার, আজকে আমি প্রচুর পড়াশোনা করে নিই, তারপর দিন থেকে পুরো 1 সপ্তাহ ফাঁকা। যে কোনো সাকসেসফুল হওয়ার জন্য যে কোনো ফিল্ডে, সেটা তোমার শারীরিক দিক থেকে, সেটা তোমার পেন্টিং এর দিক থেকে, গানের দিক থেকে, যে কোনো ক্ষেত্রে সাকসেসফুল হতে গেলে সব থেকে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে না বুদ্ধি, না তোমার বিবেচনা, না কিছু, শুধুমাত্র ধারাবাহিকতা। যদি তোমার ধারাবাহিকতা থাকে, সেটা যদি 3 ঘন্টাও থাকে, একটা স্টুডেন্ট নোটিফিকেশন বেরোনোর পর 17 ঘন্টা পড়ছে, তুমি তাকেও হারিয়ে দিতে পারবে। এইটা ভালো করে বোঝো, ধারাবাহিকতা হচ্ছে মেইন জিনিস। তুমি সকালে উঠে ব্রাশ করতে বলো না তো, তুমি ঘুমোতে বলো না তো, তুমি খেতে বলো না তো, তাহলে এইগুলো তো তোমাকে বাঁচিয়ে রেখেছে। সেরকম এই যে ধারাবাহিকতা, এটাও তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। এই জায়গাটা বুঝতে শেখো আজকের দিনে এসে। এবার দেখো মেন আমি 3টে পিলার দিয়েছি একটা সফলতার জন্য, ঠিক আছে? প্রথম হচ্ছে কি না ডিরেকশন, সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে নির্দেশ করবে যে তুমি কি কি পড়তে চলেছো, এটা প্রথম জিনিস। তারপর হচ্ছে ধারাবাহিকতা, যেটা তুমি বুঝে নিলে যে এইটুকু আমাকে পড়তে হবে। দেখো সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাদের কি শেখায় না আমাদেরকে কতটা অংশ পড়তে হবে। বেশ, এবার এই অংশটা পূরণ করার জন্য আমাদের কিসের প্রয়োজন না ধারাবাহিকতার প্রয়োজন। এবং শুধু ধারাবাহিকতা দিলেই হবে না, এই যে আমি জিনিসটা পড়ছি এটা আমি 2 দিন পরে ভুলে যেতে পারি, বা আমি 7 দিন পরে শিওর ভুলতে পারি, কিন্তু রিভিশন আমাদেরকে বাঁচিয়ে দেয়। কি বাঁচিয়ে দেয় না রিভিশন, সেটা হচ্ছে কি দেখো মূল্যায়ন। অর্থাৎ যেটা আমি করছি, যেটা আমার ভুল হচ্ছে, যেটা আমার সঠিক হচ্ছে, সেখান থেকে কিন্তু মূল্যায়ন তোমাকে তৈরি করতে হবে, এবং মূল্যায়নটা তোমার মধ্যে নিহিত থাকে। ঠিক আছে, নেক্সট চলো। এবার দেখো কৌশল 1 নাম্বার, আমি 5টা যে কৌশলের কথা বলেছি সেগুলো কি না সিলেবাস আর হাই ভোল্টেজ টপিককে প্রকাশ করা, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি। সবকিছুকে চেষ্টা করে পড়া হচ্ছে বোকামি। যেমন ধরো অনেকে বলে আমাকে, ধরো আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো একটা কিছু টপিক মানে কোর্স করাচ্ছি, স্যার কালেকটিভ নাউন গুলো করান না, সব দিয়ে দিন না আমাদেরকে 300-400। আরে কালেকটিভ নাউন ওই 70টা শিফটের মধ্যে একটা শিফটে আসবে কিনা সন্দেহ আছে, কিন্তু ওর প্রতি আমরা 100% লেবার দিয়ে দিলাম, এটা কি পসিবল? অর্থাৎ যেটা থেকে 80% আসবে, ব্যাপারটা ভালো করে বোঝো, এই সিলেবাসটাকে তোমাকে 20% করতে হবে, 80% বাদ দিতে হবে। তার মানে তুমি 80% বাদ দিচ্ছ না,
এই যে সিলেবাস থেকে তুমি জিনিসগুলোকে ফেচ করে আনছো, এই জায়গাগুলো আমার ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো আমার ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা ভালো করে বোঝো। সিলেবাসকে তোমাকে নিজেকে ছোট করতে হবে যদি তুমি নিজে চেষ্টা করো, আর আমাদের উপর ছেড়ে দিলে আমরা চেষ্টা করব। কারণ আমি স্টুডেন্টকে কখনো মাথায় দেখবে, আমার যে কটা ক্লাস আছে সমস্ত কিছু, তুমি যদি একটা সুপার পাস লাইভ নিলে, টেক্সট বুক সুপার পাস লাইভ, সেখানে তুমি আমার যত বিগত কোর্সগুলো আছে সমস্ত কিছু দেখতে পারবে। একটা কোর্সের সঙ্গে যদি মিল পাও, আমি তোমাকে বলবো যে হ্যাঁ আমি ভুল বলেছি কথাটা এসে। তার কারণ কোনো মিল পাবে না। তার কারণ হচ্ছে এটাই যে প্রতিটা সেকশন, আমি ধরে একটা এসএসসি এমটিএস এর কোর্স করাচ্ছে, সেটা অনেক ডিটেল, সিজিএল এর কোর্স সেটা অনেক ডিটেল। তো সেটা নিশ্চয়ই তোমাদের মতো আমি এখানে ওপরে বেরিয়ে যাব না। তো এখানে যেটা আমি তোমাদের পঞ্চায়েতে করাবো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করাবো, সেগুলোকে রিভাইজ করবো, সাজেস্টিভ কোশ্চেন দেবো, তবেই না তোমরা সেটা কমন পাবে। বোঝা গেছে? সিলেবাসকে ফিল্টার করতে শেখো। আজ পর্যন্ত যদি সিলেবাসকে ফিল্টার করতে না পারো, তাহলে জানবে তুমি সত্যি সত্যি এতদিন ধরে ভুল করেছো। এবার সঠিক পথে এসো। ঠিক আছে, ধরো একটা জায়গায় লেখা আছে গ্রামার। গ্রামার মানে তো পুরো গ্রামারটাকে বলে। ঠিক আছে, এই গ্রামারের মধ্যে নাউন থেকে দেখো কোন কোন জায়গাগুলো হিট করেছে। যেমন এরা কালেকটিভ নাউনকে হিট করেছে, যেমন এরা সিঙ্গুলার প্লুরালকে হিট করেছে, এরা জেন্ডারকে হিট করেছে। ঠিক আছে, এবং এরা কি করেছে, আগের বারে আনকাউন্টেবল নাউন পড়েছে, মানে রুলস অফ নাউনটাকেও হিট করেছে। তাহলে আমি এই চারটে জিনিস পড়ে বেরিয়ে চলে যাব। ঠিক আছে, এখান থেকে যে শক্ত শক্ত প্রশ্নগুলো হয় বা ডিফিকাল্ট প্রশ্নগুলো হয়, সেগুলো আমি যাব না। সেগুলো হচ্ছে এসএসসির জন্য বা স্টাফ সিলেকশন কমিশনের জন্য। এবার বোঝা গেল? প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন শুধুমাত্র অনুশীলনের জন্য নয়, এটি ভবিষ্যতের ব্লুপ্রিন্ট। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছাড়া তুমি শুরুই করতে পারবে না। আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখিই না, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাদেরকে বলে দেয় যে আমরা কতটা প্রস্তুতি নিতে পারি, বা এর প্যাটার্ন কেমন, এর ডিফিকাল্টি লেভেল কেমন এই পরীক্ষাটার। যদি একটা পরীক্ষার প্যাটার্ন এবং ডিফিকাল্টি লেভেল না বুঝি, তাহলে আমরা ওই যে 100% সিলেবাস থেকে কখনো 20% করতে পারবো না, 80%কে বাদ দিতে পারবো না। ঠিক আছে, মক টেস্টের আসল উদ্দেশ্য শোনো। আমরা বাজারে যখন মক টেস্ট বেরোয়, তখন প্রচুর পরিমাণে মক টেস্ট কিনি। কি জন্য কিনি? মক টেস্ট থেকে কমন আসবে। দূর খ্যাপা, মক টেস্ট থেকে কমন আসে নাকি? মক টেস্ট হচ্ছে তোমার অ্যাকিউরেসি বাড়ায়, মানে তুমি যতগুলো উত্তর দিচ্ছ তার মধ্যে সঠিক উত্তরের পরিমাণ বাড়ায়। মক টেস্ট তোমাকে টাইম ম্যানেজমেন্ট শেখায়। এই দুটোর জন্য হচ্ছে মক টেস্ট। এবং পরীক্ষার দেওয়ার যে কনফিডেন্স, সেইটা তোমাকে তৈরি করে। তাহলে মক টেস্ট কিন্তু শুধুমাত্র তোমার কমন দেওয়ার জন্য নয়, কোনোদিন কমন দেয় না। এইটা ভালো করে মনে রেখো। দেখো, ভুলের একটা খাতা তৈরি করবে। এই প্রথম আমরা সবাই কাছে শিখেছি, কি সমস্ত টিচার বলেছে যেটা খাতা তৈরি করবে যেখানে তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলো লিখবে। আমি বলছি ভুলের একটা খাতা তৈরি করো। ভুলের যতদিন না খাতা তৈরি করছো, ততদিন তুমি তোমাকে নির্দিষ্ট করে বুঝতে পারবে না যে তুমি কোন জায়গায় তোমার গলত আছে, কোন জায়গায় তুমি নেগেটিভ পয়েন্টে আছো। ঠিক আছে, মক টেস্ট যখন ভুল দেবে, ভুলের খাতায় নোট করো, সাপ্তাহিক রিভিশন করো, নিশ্চিত করো সেই জায়গাটাকে। অর্থাৎ যেটা আমি ভুল করছি, আমি যদি প্রতিদিন সেগুলোকে ইগনোর করে যাই, সেটা আমার ভুলই থেকে যাবে। কিন্তু সেইগুলোকে আমি একটা খাতায় লিখলাম, সেই ভুলের জিনিসগুলোকে আমি সপ্তাহে রিভিশন করলাম, তাহলে ওই ভুলটা একদিন আমার ঠিক হয়ে যাবে। তাহলে ভুলটাকে তো আমাকে ঠিক করতে হবে। জানবে সমস্ত কিছু নেগেটিভ পয়েন্টেরই একটা পজিটিভ দিক থাকে, তাকে মেকআপ করার জন্য। কিন্তু সেগুলোকে কোনো বুদ্ধিদীপ্ত ভাবে সেটাকে তৈরি করতে হয়। সেটাকে কোনো বুদ্ধি না দিয়ে তৈরি করতে গেলে জিনিসটা তুমি ঠকবে বারবার। বোঝা গেল? এবার বেশ, চলো নেক্সট যাবো। এরপর দেখো, কৌশল নাম্বার 5, 3 ঘন্টা ধারাবাহিকতা, 10 ঘন্টার ম্যারাথন। তার মানে হচ্ছে তুমি যদি আজ থেকে 3 ঘন্টা করে পড়তে পারো, তাহলে নোটিফিকেশন আসার পর যারা 10 ঘন্টা পড়বে তাদেরকে তুমি বিট করবেই করবে। তাহলে আমি এখান থেকে যদি একটা জিস্ট বের করতে চাই, ঠিক আছে, আমি এখান থেকে যদি একটা জিস্ট বের করতে চাই, তাহলে হচ্ছে এটা সিলেবাসটাকে প্রিন্ট আউট করবে, হাই ভোল্টেজ টপিক মার্ক করো। আমি বলছি যে পিডিএফ রাখো না। 1 টাকা কি 2 টাকা, সরি 5 টাকা কি 10 টাকা খরচা হবে, বের করো সিলেবাসটাকে, সেখান থেকে হাই ভোল্টেজ টপিকগুলোকে সেখানে লিখে রাখো। বিগত 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাউনলোড করো। দেখো, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তোমার তো এইটা তো রেগুলার কোনো পরীক্ষা নয়, গ্রাম পঞ্চায়েত, তুই পাবে না। অতএব বিগত বছরের WBPSC যত প্রশ্ন আছে গত 5 বছরের, সেগুলোকে ডাউনলোড করে রাখো এবং সেগুলোকে অ্যানালিসিস করতে শেখো। আমাদের অ্যাপেই পেয়ে যাবে ওগুলো। অ্যানালিসিস তোমাকে করতে হবে না, তারা দিয়ে দিয়েছে। ঠিক আছে, ভুলের খাতা অবশ্যই তৈরি করবে। মিস্টেক নোটবুক বানানোর জন্য আজই একটি নতুন খাতা কেনো। অর্থাৎ মিস্টেক নোটবুক যদি না তৈরি করতে পারো, তাহলে যেগুলো তোমার ফল্ট
সেগুলো কোনো দিন ফল্ট আকারে থাকবে না। পরীক্ষা হলে গিয়ে দেখবে ইস এটা তুমি পারতাম না, একবার দেখে এলে হতো, এইটা যেন না হয়। ঠিক আছে, 3 ঘন্টা একটা স্মার্ট শিডিউল তৈরি করো। কিচ্ছু না সকালে এটা পড়বো, বিকালে ওটা পড়বো, এটা পড়বো না, একটা দিনে একটাই সাবজেক্ট পড়ো, কিন্তু রোজ 3 ঘন্টা পড়ো, যখন হোক যখন হোক। এই পরীক্ষা বেরোনোর জন্য স্মার্ট স্ট্র্যাটেজি প্রয়োজন, বেশি কিছু পড়াশোনার প্রয়োজন নেই, বেশি বই কেনার প্রয়োজন নেই। যেটা মেইন টপিক, আমি মেইন টপিক থেকে সরে যাব না, সেটা হচ্ছে কি বলতো, যেটা মেইন টপিক সেটা হচ্ছে যে তোমাকে যেটা এখানে মেইন করতে হবে সেটা হচ্ছে সিলেবাস তৈরি করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে নোটবুক তৈরি করতে হবে। ঠিক আছে, কনসিস্টেন্সি নিয়ে আসতে হবে ডেলি 3 ঘন্টা, এবং নেগেটিভ আইডিয়া এইগুলোকে বাইরে রাখতে হবে। কে কি বলছে সেটা শুনবো না, সবাইকার কথা যদি শুনতে যাই আমরা তাহলে জীবনে কিছু উন্নতি করতে পারবো না। যদি পজিটিভ কেউ বলে সেটাই আমরা এখন শুনবো, নেগেটিভ কথা কারো শোনার মতো আমাদের সময় নেই এখন। ঠিক আছে, তাহলে এই 4টে জিনিসের মাধ্যমেই তোমরা জিততে পারবে। এবার দেখো এই সিলেবাসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, মক টেস্ট এবং টেস্ট সিরিজ। এই সবকটাই তোমরা কোথায় পাবে বলো তো? এই সবকটাই তোমরা এই যে পঞ্চায়েতের নতুন ব্যাচটা শুরু হয়েছে দেখো, লাইভ প্লাস রেকর্ডিং ব্যাচ তো থাকছেই। ঠিক আছে, লাইভ প্লাস রেকর্ডিং ব্যাচ তো থাকছেই। 160টার বেশি মক টেস্ট, 580টার বেশি স্টাডি মেটেরিয়াল, 11,000-এর ওপর তোমার এমসিকিউ টপিক। দেখবে তুমি যখন এক জায়গা থেকে মক টেস্ট কিনছো, এক জায়গা থেকে তুমি ক্লাস করছো, এক জায়গা থেকে তুমি টেস্ট সিরিজ কিনছো, তাহলে কি ওই জিনিসটা গুলিয়ে যাবে। কিন্তু এক জায়গাতেই যদি সবকটা পেয়ে যাও সেটা তোমার কাছে হচ্ছে আশীর্বাদ। এবং সেই আশীর্বাদ দিতে চলেছে কে? না টেক্সট বুক সুপার কোচিং তোমাদেরকে 949 টাকায়, যেটা 1999 টাকা যেটা কোর্সের দাম থাকে, সেটাকে তোমাদের সামনে হাজির করা হয়েছে কত টাকায়? না 949 টাকায়। এবং এই অফার খুব সীমিত সময়ের জন্য, হয়তো আজকেই তোমার এই অফার শেষ হয়ে যাবে। তো তাড়াতাড়ি এই অফারটাকে গ্র্যাব করার জন্য কি করবে, 12 মাসের যে সাবস্ক্রিপশনে নিচ্ছ 949 টাকায়, তার জন্য আমাকে এই নাম্বারে এই কোড অ্যাপ্লাই করতে পারো, GOUTAM ক্যাপিটাল, অথবা আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো এই নাম্বারে 7908100347। তাহলে যে কটা কথা বললাম সে কটা কথা মনে রেখে শুরু করো নিজের প্রিপারেশনস। এবছরে সাকসেসফুল হওয়া থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না যদি তুমি নিজে কনসিস্টেন্স থাকো। 3 ঘন্টার মধ্যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, টেস্ট সিরিজ, সিলেবাসকে নির্বাচন, নিজের ডিফিকাল্টি জায়গা বা নিজের রং জায়গাগুলোকে তৈরি করা এবং সেগুলোকে মেকআপ করা, এই হচ্ছে তোমার কাজ এই 3 ঘন্টার মধ্যে, আর কিছু নয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।